আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টল এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুল হোসেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টল এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আমরা আজ একটা ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করব। আসলে ব্যতিক্রমী বিষয় হলেও এই এটিএন বাংলাতে এর আগেও অনেক পর্ব হয়েছে মানবিক কার্যক্রম নিয়ে। আজকের এই পর্ব নিয়ে, আজকের এই আলোচ্য বিষয় নিয়ে, বাট আমাদের এই চট্টল এক্সপ্রেস যে অনুষ্ঠানটা আজকে 7 বছর ধরে প্রতি শুক্রবার আপনারা দেখছেন, এই অনুষ্ঠানে কখনো এই মানবিক সংগঠন, মানবিক যারা কাজ করে তাদের আদ্যোপান্ত, তাদের কাজকর্ম, ধ্যান ধারণা নিয়ে একটি পর্বও হয় না। আজ আমরা নতুন এই আয়োজনে আমরা যুক্ত হলাম। আসলে মানবিক কার্যক্রম নিয়ে কাজ করার অন্যতম কারণ হচ্ছে আমাদের এই প্রতিহিংসামূলক, এই উৎকর্ষমূলক এই জগতে মানবিক মানুষ পাওয়া খুব দুষ্কর, পাশাপাশি মানবিক সংগঠন পাওয়া খুব দুষ্কর। আবার তার বিপরীতে দেখা যায় মানবিক সংগঠনের আড়ালে তার ব্যক্তির, তার নিজস্ব পকেটটা কীভাবে ভারী হয় এই সংগঠনকে পুঁজি করে, এটা কিন্তু আমাদের সমাজে, বিশেষত আমাদের দেশে খুব ব্যাপক আকারে দেখা যায়। সেই কারণে আমাদের উদ্দেশ্য যে আজকে মানবিক কার্যক্রম নিয়ে মানবিক বিভিন্ন সংগঠন নিয়ে আজ আমরা আলোচনা করব। তার মধ্য থেকে একটি সংগঠন যেটি খুব আলোচিত সংগঠন, সেই আলোচিত সংগঠনের এক স্বপ্নদ্রষ্টাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তার মুখ থেকে জেনে নেব তার সংগঠনের, তার মানবিক কর্মকাণ্ডের পেছনের গল্প। আসলে তার মনের মধ্যে কী কাজ করছে, বা সে কোন চিন্তায় এই কাজে, বা এটা একটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ। সুপ্রিয় দর্শক, এই চ্যালেঞ্জিং কাজ সে কেন গ্রহণ করলো তা আমরা আজকে জানতে চাবো। আমাদের মাঝে উপস্থিত আছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন। আমাদের এই চট্টল এক্সপ্রেসে চট্টগ্রামের সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করি, চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করি। আর মানবিক কাজ যারা করে তাদেরকে নিয়ে আমরা কোনো পর্ব করিনি, মানবিক সংগঠন দিয়েও কোনো পর্ব করিনি। আর যেহেতু আপনার সংগঠনটি খুবই আলোচিত সংগঠন, সে কারণে আপনার কিছু কর্মকাণ্ড নিয়ে আজকের পর্বটা আমরা সাজালাম। আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। আমরা শুরুতে কিছু সরল প্রশ্ন নিয়ে শুরু করতে চাই। শুরুতে যে জানতে চাই আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের নামকরণ নিয়ে একটু আপনি কথা বলেন, পাশাপাশি কবে নাগাদ এই প্রতিষ্ঠাকাল, কবে নাগাদ শুরু হলো এই আপনার সংগঠনটি, আর পেছনের গল্পটুকু একটু শুনতে চাই যদি আপনি বলেন। অনেক ধন্যবাদ। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যার নামকরণ করা হয়েছে আলহাজ শামসুল হক সাহেব, তিনি ছিলেন এই চাঁদগাঁও এলাকার একজন নীরব সমাজকর্মী, দানবীর এবং বহু প্রতিষ্ঠানের উনি প্রতিষ্ঠাতা। উনি আমার পিতা, শ্রদ্ধেয় পিতা। উনি কখনো নামের জন্য কাজ করেন নাই, উনি আমাদেরকে মূলত হাতে কলমে মানব সেবাটা শিখিয়েছেন। আপনি যদি পেছনের গল্প শুনতে চান তাহলে আমি একটু পিছনে যাব, সংক্ষেপে একটু বলি আপনাকে। ধরেন আব্বা হাতে কলমে দিয়ে শিখিয়েছে। কিভাবে শিখিয়েছে? রাস্তায় আব্বার সাথে গাড়িতে করে যাচ্ছি, আমাদের সেই ছোটোবেলা থেকে গাড়ি ছিল, তো মাইক্রোবাসে আমি মাঝখানে সিটে বসেছি, আব্বা বসছে পাশে। 2 নম্বর গেটের মোড়ে সিগন্যাল পড়লো, একটা ফকির আসছে, জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল। আব্বা কী করলো, পকেট থেকে টাকাটা নিয়ে ফকিরকে দেন নাই, দিয়েছে আমার হাতে। আমি তখন ফকিরকে দিলাম। প্র্যাকটিস। ওখান থেকে গিয়ে আমরা বাইতুল শরীফে নামাজ পড়ি, সাধারণত জুমা নামাজ পড়তাম। ওই মসজিদের সামনে গিয়ে জুমার দিন বা সবে বড়, সবে কদরের দিন আমরা সেখানে যাইতাম। আব্বা করতো কি, পকেট থেকে কিছু টাকা নিয়ে নিজের হাতে দিতেন, আর কিছু টাকা ওরা আমাদেরকে দিতেন। ফকিররা লাইন ধরে বসে আছে, আমরা ওদেরকে টাকাগুলো আস্তে আস্তে করে দিতাম। এইভাবে বিভিন্ন প্রোগ্রামগুলো যেগুলো হচ্ছে, যেখানে হাজার হাজার মানুষকে আপ্যায়ন করা হচ্ছে, সেখানে আমরা সেই ছোটোবেলা থেকে ভলেন্টিয়ার হিসেবে কিন্তু কাজ করেছি, মানুষকে ভাত খাওয়াইছি, রাত দিন পরিশ্রম করে ভাত খাওয়াইছিলাম। এই ছোটোবেলা থেকে এই মানবিক সেবাগুলা যার কাছ থেকে আমরা শিখেছি, ওনার নামে আমরা ফাউন্ডেশনের নামকরণ করেছি। তবে আরেকটা কথা বলি, আমরা যে কখনো একটা রেজিস্টার্ড ফাউন্ডেশন করব, রেজিস্টার্ড এনজিও করব, এটা আমাদের কখনো কোনো ধরনের পরিকল্পনা ছিল না।
2006 সাল থেকে এই চট্টগ্রামের চাঁদগাঁও থানাধীন আল হুমায়ুন মহিলা মাদ্রাসাতে আমরা একটা মাসিক মেডিকেল ক্যাম্প করতাম, যেখানে শুধুমাত্র চোখের সেবা দিতাম। আস্তে আস্তে পর্যায়ক্রমে সেখানে এই চোখের সেবার সাথে সম্পূর্ণ বিনামূল্যে খতনা যোগ হইল, রক্তের গ্রুপ, ডায়াবেটিস টেস্ট এগুলো যোগ হইল। 2006 থেকে 2016 পর্যন্ত আমরা সেগুলো এখানে চালিয়েছি। 16 সালে রাঙ্গামাটিতে একটা পাহাড় ধস হয়, তখন আমরা সেখানে অংশগ্রহণ করি। 17 সালে ওই যে রোহিঙ্গা ফ্ল্যাক্সের সময়, সেই শুরু থেকেই আমরা সেখানে ছিলাম। সেখানে শুরু থেকে একটা বিশাল গল্প, তো এটা হয়তো অন্য আরেকদিন উপস্থাপন করা যাবে, কারণ ওই সময় আমাদের প্রচুর ভিউজ হচ্ছিল। আমরা যে সময় গিয়েছিলাম একদম কঠিন অবস্থা, ঈদের আগের দিন কেউ ওখানে ছিল না। ঈদের 3 দিন পরে পুরো বাংলাদেশ থেকে পৃথিবীতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। বাট ওই সময় কুরবানির ঈদের আগের দিন আমরা এককভাবে ছিলাম, ঈদের দিন ছিলাম। তো যা হোক, সেখানে পর্যায়ক্রমে 2-3 মাস ধরে আমরা সেবা দেওয়ার পরে তারপরে একদিন আমাদেরকে যখন ক্যাম্প কোঅর্ডিনেশন মিটিং হচ্ছিল, জামতলি ক্যাম্প, থ্যাঙ্কালি আমাদের হাতেই গড়া আর্মির মেজর সাহেবরা দায়িত্বে ছিলেন, আমাদের খুব পছন্দ করতেন, আমাদের কাজগুলো গুছানো কাজ, সুন্দর কাজ পছন্দ করতেন। ডিসি সাহেবের প্রতিনিধি ছিলেন, অনেক পছন্দ করতেন। ক্যাম্প কোঅর্ডিনেশন মিটিং, যেটা ওখানে ওই যে RRRCর একটা নিয়মিত কার্যক্রম, আমি বেশ কয়েকটি মিটিংয়ে ছিলাম। একটা মিটিং আমাদেরকে দাওয়াত দেয় নাই। কী সমস্যা? ও তো আপনাদের রেজিস্ট্রেশন নাই। তখন আমাদের মাথায় আসছে আমরা আল্লাহ ফাউন্ডেশন নামে চালাচ্ছি, এটা তো কোনো রেজিস্ট্রেশন নাই। এবং ওই ক্যাম্পের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন ছাড়া সেখানে কাজ করা যায় না। রেজিস্ট্রেশন করতে গেলে তো আমরা জানি না। আমি সাথে সাথে কক্সবাজার থেকে ফেরত আসলাম এই চট্টগ্রামে, জয়েন্ট স্টকে আবেদন করলাম। আবেদন করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস NSI সহ অন্যান্য আনুষঙ্গিক যে তদন্ত কার্যক্রম শেষে 2018 সালের জানুয়ারির 18 তারিখ আল্লাহ ফাউন্ডেশন জয়েন্ট স্টকের আমরা অনুমোদন পাই। জয়েন্ট স্টক অনুমোদন পাওয়ার পরে 2018 সালের জানুয়ারিতে আমি ওর আমেরিকাতে গিয়েছিলাম। আমেরিকাতে ওনারা আমাদেরকে জানান আপনাদের কাজগুলো অনলাইন খুব ভালো লাগে, কিন্তু আমরা তো আপনাদের সাথে কোনো ধরনের ফান্ড দিতে পারবো না। কেন? বলতে আপনাদের NGO নাই। তখনই আমরা শুনতেছি NGO। আমরা এতদিন পর্যন্ত NGO নামে খালি বুঝতাম যে মানুষকে লোন টোন দিয়ে কিস্তি টিস্তি দেয়, এইটাই খালি NGOর কাজ। NGO যে আর অনেকগুলো কার্যক্রম রয়েছে, ওগুলো আমাদের মোটেও জানা ছিল না। মানুষ সেবা করতেছি এরকম। তারপরে আমি ফেব্রুয়ারিতে আমেরিকা থেকে ব্যাক করে মার্চে NGOগুলোতে আবেদন করি। তারপরে আলহামদুলিল্লাহ সেখানে অনেক তদন্ত হয়ে 2019 সালের জোনের 3 তারিখ 2019 মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অধিভুক্ত NGO বিষয় ব্যুরো থেকে আল্লাহ ফাউন্ডেশন অনুমোদিত হয় আলহামদুলিল্লাহ। ওকে, আপনি খুব সুন্দর করে পেছনের গল্পটা আপনি বললেন যে আসলে আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন, আপনি এক কথা আপনার বাবার নাম, এটা প্রতিষ্ঠাকাল কোন সালে যেটা বলছেন? 2017 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে অফিসিয়ালি প্রতিষ্ঠা। তখন কি আপনার বাবা জীবিত ছিল? না, আব্বা ইন্তেকাল করেছেন 2012 সালে। আচ্ছা, আব্বার ইন্তেকালের পরে। আচ্ছা, তার পরবর্তীতে আপনি তার শেখানো পথে, তার চলার পথে আপনি একটু সঙ্গে হলেন, তার চিন্তা ধারণার মধ্যে আপনি নিজেকে যুক্ত করলেন। আমরা শামসুল হক ফাউন্ডেশনের আপনার নামকরণের কথা আপনি ব্যাখ্যা দিলেন, পাশাপাশি আপনি পেছনের গল্পটা আপনি জানালেন। আসলে মূলত কোন উদ্দেশ্য নিয়ে এই ফাউন্ডেশনটি গড়া? এটা স্রেফ সংক্ষেপে হচ্ছে মানব সেবা। আচ্ছা, সংক্ষেপে আমরা মানব সেবার অনেক ডেফিনিশন বুঝতে পারি। আসলে এইরকম আপনার মানব সেবার এরকম কোনো সেক্টর ভাগ করা আছে যে সেক্টরে আপনি খুব কাজ করেন, খুব ভালো মতো আমরা বলি কি সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি। আচ্ছা, এটা মানব সেবা, এটা সৃষ্টির সেবা। যত প্রকার সৃষ্টি আছে সকলের সেবাটা করে আমাদের গুরুত্বপূর্ণ। এবার সেবার কি খাত হইতে পারে? সেবার খাত হইতে পারে খাবার, ফুড। সেবার খাত হইতে পারে শেল্টার, ঘর। সেবার খাত হইতে পারে এডুকেশন। সেবার খাত হইতে পারে ইমার্জেন্সি রিলিফ। এই আনুষঙ্গিক যা আপনি আলহামদুলিল্লাহ সব কাজে আপনি নিজেকে যুক্ত করতে চান, করেছেন। যতটুকু পেরেছি আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি, এবং নতুন অনেকগুলো ফিল্ডও যুক্ত হয়েছি। এবং আপনি একটা দুর্যোগ মুহূর্তে আসছে, সেই বন্যা, সেই দুর্যোগ, এখন আমরা তো আর বসে থাকতে পারি না। আলহামদুলিল্লাহ দেশের যে কোনো প্রান্তে, যে কোনো ক্রাইসিস, যে মুহূর্তে যে ক্রাইসিসটা আসবে আপনি সেটার উপর একটু ঝাঁপিয়ে পড়েন বা মনোযোগী হয়ে কাজ করেন। আপনি এর মধ্যে তো অনেক সেবা নিয়ে কাজ করেছিলেন, একটু অন্যতম কোন সেবাটাকে আপনি খুব বেশি পছন্দ করেন, যেটাতে আপনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আচ্ছা, তাহলে আমাদের লং টাইম যে প্রজেক্টগুলো চলতেছে সেগুলোর বিষয়ে আমি বলতে পারি। সেগুলোর বিষয়ে চিটাগংয়ে আমরা একটা মেহমানখানা চালাই। এটা হচ্ছে যে প্রতিদিন দুপুর 2টা। মেহমানখানা মিনস ফুড সার্ভিস? মেহমানখানা হচ্ছে কি 2020 সালে সে করোনাকালীন সময়তে 15 আগস্ট থেকে আমরা শুরু করেছিলাম। আচ্ছা, দলমত, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত মেহমানখানা। কারণ এই সময় অনেক মানুষের কাজ ছিল না, অনেক মানুষ ছিল ক্ষুধার্ত, ইনকাম নাই, একবেলা খেতে পারলে সে ওর পুরো দিনটা চলে যায়। তখন থেকে আমরা বিসমিল্লাহ করে
এই খাওয়ার প্রোগ্রামটা শুরু করেছিলাম। মানুষজন একসময় মানে লঙ্গরখানা বলতো এটাকে। আচ্ছা আচ্ছা, লঙ্গরখানাটাকে আমরা এটা নাম দিয়েছি মেহমানখানা। এই আপনার এই চাঁদগাঁও এলাকাতে এই পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যে কমপ্লেক্স রয়েছে, প্রতিদিন দুপুর 2টা বাজে এখন উন্মুক্ত থাকে। সেই 2020 থেকে অদ্যাবধি এটা চলমান রয়েছে। একটা লং টাইম কিছু মানুষ এসে খেয়ে যাচ্ছে, মানুষ এসে খেয়ে যাচ্ছে। আমাদের ভালো লাগে যখন একটা ফকির, একটা রিক্সাওয়ালা যখন আমাদেরকে বলে যে এখানে আমি খাইলে আমার 60টা টাকা বাঁচে, 70টা টাকা আমার হোটেলের খাবার বিল বাঁচে, এই 70 টাকা দিয়ে আমি আমার বাসার জন্য কিছু বাজার করতে পারি। তোমার মনে হয় আমার মনটা কেমন কেমন লেগে ওঠে। যখন একটা স্ট্রেস নিয়ে একজন ফকির হাঁটতে পারে না, একজন মা 1 কিলোমিটার দূর থেকে এক বেলা খাবারের জন্য আমার মেহমানখানায় চলে আসে, ছুটে আসে, তখন আমার মনে হয় ওদেরকে বসে একটু সুন্দর করে আপ্যায়ন করলে আমার মনটা একটু আনন্দ। মেহমানখানায় কারা অন্তর্ভুক্ত থাকে, মানে তারা কারা খাওয়া দাওয়ার খেয়ে থাকে? মেহমানখানাটা সকলের জন্য। দেখুন আমি বলেছি দলমত, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, ছেলে মেয়ে কোনো বাস বিচার নাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, সেখানে কোনো দল নাই। নির্মবিত্ত বা দ্বারা মেহমানখানায় কারা আসে? যারা এক বেলা খেতে কষ্ট হয় বা এক বেলা, ওটা নাম আপনি দিয়েছেন মেহমানখানা। মেহমানখানা দিয়ে আওয়ার গেস্ট। এবং আপনি যেন খুশি হবেন 2020 সালে করার পর 2021 সালে আমরা মেহমানখানার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী করবো। তো সবাই সাধারণত প্রতিষ্ঠাবার্ষিকী করে কি বড় একটা অনুষ্ঠান করে, বড় বড় মেহমান টেমন দাওয়াত দিয়ে বক্তব্য চলে। আমি চিন্তা করলাম এই আমরা যাদেরকে আপ্যায়ন করছি এই মানুষগুলো তো সবসময় ভালো কিছু খেতে পারে না। আমি হয়তো সামর্থ্য আল্লাহ দিয়েছেন, আমি রেস্টুরেন্টে গিয়ে অনেক খাওয়া দিন বুফে খাচ্ছি। এই বুফে খাওয়ারটা কি আর কল্পনা করতে পারে? যেন একবেলা খেতে কষ্ট হয়। যে মানুষগুলো বুফে খাওয়ার কল্পনা করতে পারে না, সেই মানুষগুলোর জন্য আমি একবেলা যদি বুফে খাওয়ার আয়োজন করে ফেলে তাহলে কেমন হয়? 2021 সালের 15 আগস্ট আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর দিন এই মানুষগুলোর জন্য, আমার এই মেহমানগুলোর জন্য, রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর যা আছে সবার জন্য আমরা একবেলা বিশেষ খাওয়ার আয়োজন করেছি। এটা হচ্ছে বুফে খাওয়ার, উন্মুক্ত, ফার্স্ট ক্লাস যে চাইনিজ রেস্টুরেন্টের মতো খাবার উন্মুক্ত থাকবে সবার। আপনার মেহমানখানায়, আমাদের মেহমানখানায় চলেছে আলহামদুলিল্লাহ। আমরা প্রতিদিন সেই মেহমানখানার আয়োজন হয় আলহামদুলিল্লাহ, এখন প্রতিদিন সেই মেহমানখানার আয়োজন চলে। তো বুফে খাওয়ার একদিন বিশেষ দিবস চলছে। আচ্ছা, তো আপনার কি পরিমাণ সদস্য? আমরা শুরু করেছিলাম প্রতিদিন 200 জন দিয়ে শুরু করেছিলাম। এর সংখ্যা বাড়ে কমে যখন অর্থনৈতিক এভারেজ এখন প্রায় 100 মতো থাকে আর কি। অনেক সেবাধয় খাতের মধ্যে মানে মানুষকে কিছু খাওয়ানো, সেটাতে খুব আপনি স্বাচ্ছন্দ্য। এরপর একটা সবার কথা বলি, 2022 সালে আমরা সিলেটে ওই যে বন্যার জন্য গিয়েছিলাম। কেমন আমরা একদম ডে 1 থেকে আমরা ছিলাম। এবং সিলেটে যাওয়ার সময় আমি একটা রেলে করে যখন যাচ্ছিলাম ট্রেনে, তখন আমার মনে হচ্ছিল যে এই ট্রেনটা এমন লাস্ট ট্রেন। আমি তখন একটা স্ট্যাটাস দিয়েছিলাম দ্য লাস্ট ট্রেন। আমার মনে হচ্ছিল এই ট্রেনটার পরে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। Welcome to N Mohammed Group. For over 50 years, N Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N Mohammed Group, since 1968. বিচক্ষণতা এবং দূরদর্শিতা চিন্তাভাবনা থেকে আমার বাবা প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্থাপন করে এই চট্টগ্রামে, এন্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা শুরু করা হলো 1984-এ। বাজারে আমাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের নূর জেনারেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এন্ড মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তারপর শুরু হলো এন্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা। এর পরবর্তী আমরা শুরু করলাম এক্সক্লুসিভ ফার্নিচার,
তারপর শুরু করলাম আমরা বেস্ট বিল্ডিং ম্যাটেরিয়ালসের একটা শোরুম, এবং এর পাশাপাশি আমরা অ্যান্ড মোহাম্মদ পলিমার, অ্যান্ড মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, এবং আমরা ইতিমধ্যে আরেকটা নতুন ফার্নিচারের ফ্যাক্টরি স্টার্ট করছি। আমরা চেষ্টা করে যাব সামনে আরও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য। আর আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশের যেই ইন্ডাস্ট্রিগুলোর যাত্রা এখন শুরু হয়েছে, এবং আশা করি এটা আর থামার কোনো ওয়ে নেই। ফুল এফোর্টটা তখনই সাকসেস হয় যখনই কোনো কাস্টমার বলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওলি মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। যদি আমার পাশে রেলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, উনি জানাচ্ছিলেন যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয় না, বাস যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, এমনভাবে বাংলাদেশের ইতিহাস ওঠে নেই। দেখা গেলো সিলেট স্টেশনে নেমে দেখি বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, ওই স্টেশনের মধ্যে একটা পানি, অবস্থা খারাপ। মানে একটু পরে দেখা যাচ্ছে আসলে ট্রেন বন্ধ হয়ে গিয়েছে। ওই সময়ে গিয়ে আমি, আমার স্টাফ আরও দুইজন ছিল আমাদের ভলান্টিয়ার, যখনই যেদিকে যাচ্ছে সেদিকে পানি। আমরা বললাম যে এখন তো আমরা আসতে পেরেছি, যাওয়ার রাস্তায় এই কিন্তু আসা বন্ধ হয়ে যাচ্ছে, বাস কিন্তু একদিন আগে বন্ধ হয়ে গিয়েছে। আমরা জানি না আমরা সামনে এখান থেকে সিলেট থেকে ফেরত যেতে পারবো কি না। যেখানে সিলেট থেকে সকল মানুষ স্টেশনে আসতেছে, আবার সিলেট এই এলাকাটা ছাড়তেছে, সেই জায়গায় আপনারা আসছি সিলেটে। সেখানে যা হোক, সেখানে কাজ করতে গিয়ে প্রথমে ইমার্জেন্সি উদ্ধার কার্যক্রম থেকে শুরু করে জরুরি খাবার শুরু করে তারপর আমরা যে খাবারের প্যাডগুলো দিচ্ছিলাম, আপনি জানেন সেখানে সবাই ওই পানির বোতলটা দেয়, 2 লিটারের পানি বোতল, 1 লিটার পানি বোতলটা দেয়। আমরা পানি দিতে দিতে চিন্তা করতেছি পানিটা খুব কস্টলি, এইটাকে কীভাবে সমাধান করা যায়। তখন আমাদের যে ওয়াটারটা রয়েছে নদীর যে পানি, ময়লা পানি, নলকূপগুলো পানির নিচে, কোনো বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা নেই, এই ময়লা পানিগুলোকে কীভাবে বিশুদ্ধ করা যায়। তখন নতুন একটা আইডিয়া আসলো, যেটা আমাদের একটা অন্যতম ইনোভেটিভ আইডিয়া, এবং বাংলাদেশের প্রথম বাসমান পানি বিশুদ্ধকরণ প্রকল্প সিলেট আমরা লঞ্চ করলাম। মানে ফুললি একটা নিউ ইনিশিয়েটিভ। মানে অর্থাৎ আপনি যে ওই যে পানিগুলো পান করবো, যে ইন্ডাস্ট্রি মেশিনটা, সেই টোটাল মেশিনটা নৌকাতে বসিয়ে দিয়েছি উইদিন 7 ডেজ, 1 উইকের মধ্যে। সেটা আলহামদুলিল্লাহ আমি যখন আমার দাতা যিনি আছেন ওনাদেরকে জানালাম যে এই ধরনের একটা প্রজেক্ট আমরা করতে চাই, উনি বললেন যে এটা সময় লাগবে, যে 1 সপ্তাহের মধ্যে আমি লঞ্চ করবো। তাহলে বিসমিল্লাহ শুরু করে দেন। আলহামদুলিল্লাহ এই যে বাংলাদেশের প্রথম বাসমান বিশুদ্ধকর পানি প্রকল্প, যেটা আমরা চালু করেছিলাম সিলেটের সুনামগঞ্জে, তখন দেখা যাচ্ছে যে 2 লিটার পানি কিনতাম আমরা 30 টাকা দিয়ে, 1 টাকা দিয়ে ওই যে 2 লিটার পানি হয়ে যাচ্ছে। তাহলে কি পরিমাণ কস্ট ইফেক্টিভ এবং কি পরিমাণ বেশি মানুষকে আমরা উপকার করতে পারি। তখন একটু পানির চাহিদাও বেশি, অনেক বেশি, এবং আমরা এটা নৌকাতে করার কারণে এই বন্যার্তগুলো এলাকার দারুণ একটা মানে বিপ্লব বলাচল হয়ে যায় পানির জন্য। এবং পরবর্তীতে ওই দিন 1 উইকের মধ্যে সিলেটের যিনি সিভিল সার্জন সাহেব বললেন যে আপনি তো চালু করেছেন, খুব চমৎকার উদ্যোগ, এই নৌকাটা যদি আপনি যদি আরেকটা জায়গা আছে ওইটার নাম হচ্ছে গোয়েনঘাটে নিতে পারেন, খুব বেশি ভালো হবে, কারণ গোয়েনঘাটের পানি অত্যাধিক খারাপ। আমরা তারপরে সেই সুনামগঞ্জ থেকে নৌকাটা আবার নিয়ে চলে যাই গোয়েনঘাটে, একটা ইন্ডাস্ট্রি বেশি চলে যাচ্ছে সুনামগঞ্জ থেকে গোয়েনঘাটে। আলহামদুলিল্লাহ 2022 থেকে অদ্যাবধি গোয়েনঘাটে সেই নৌকা এখনও চলমান রয়েছে। প্রতিদিন এখন 8টা গ্রামে ওই নৌকা ঘুরে ঘুরে পানি দিচ্ছে, 8টা গ্রাম স্টিল নাও। দৈনিক 3000 মানুষ ওই নৌকা থেকে উপকৃত হচ্ছে। তো এই নৌকাটা যখন দেখি, মাঝখানে আমাদের একটু ফান্ড শর্টেজ ছিল, মনে হয় ওই এলাকায় এখনো বিশুদ্ধ পানির অভাব আছে, এখনো বিশুদ্ধ পানির অভাব। আমি বলি ওখানে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা অনেক বেশি ডিপ করতে হয়, এবং যেই অনেকগুলো টিউবওয়েলতে সেখানে আয়রন পাওয়া যাচ্ছে, আবার অনেকের কাছে একটা টিউবওয়েলও নেই। ওরা হাওড়ের পানিগুলো পান করে, নিজের চোখে না দেখলে বা এলাকা থেকে যদি আপনি সঠিক খবর না নেন তাহলে এটা বিশ্বাস করা মুশকিল হয়ে যাবে। 2024 সালে মানুষ এসে এখনো হাওড়ের নোংরা সমগ্র খরচটুকু আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে হয়ে থাকে আপনার। জি, তো আমি আপনাকে শেয়ার করি এই যে প্রজেক্টটা মাঝখানে আমাদের একটা ফান্ডিং শর্টেজ ছিল। বন্যার সময় মানুষ টাকা পয়সা দিছে, বন্যার পরে কে দিবে? তো এটা আমি গিয়েছিলাম বন্ধ করে দিতে। ইউনূস সাহেব বলছেন আপনাদের এটা খুবই চমৎকার প্রজেক্ট, এটা আপনি সিলেটে বছরে 2 বার বন্যা হয়, আপনি এটা রেখে দেন, বন্যার সময় এটা আমরা লঞ্চ করবো। তো আমি গেছি বন্ধ করে দেওয়ার জন্য, কারণ দীর্ঘদিন ধরে মানুষজন এটা পাচ্ছিল। যখন এক মহিলা জানাচ্ছেন বাবা তোমরা যদি এটা বন্ধ করে দাও তাহলে ওই নদীর ওই যে ময়লা পানিগুলো আমাদের খাইতে হবে, আবার যেখানে গরু মারা গেলে, ছাগল মারা গেলে মানুষ ওখানে ফেলে, সে পানিগুলো খাইতে হবে। আমার বুকটা ধক করে উঠছে। আরেক মহিলা জানাচ্ছেন যে বাবা এটা যদি তোমরা বন্ধ করে দাও তাহলে গত 6 মাস
কিন্তু আমাদের কিন্তু কারো কাছে রোগ হয় নাই, ওই পানিবাহিত রোগ হয় না, আমাদের কিন্তু আবার সেই রোগগুলো চলে আসবে একদম মহিলাদের 500। ওইটা দেখে মাথা ঘুরতেছে, জায়গা জমি বিক্রি হলো করে হলো এটা চালাবো, অন্তত 1 গ্লাস বিশুদ্ধ পানি মানুষে খাওয়াইতে চাই। 1 থেকে 10টি বুলেট আকারে একটু আপনি কি বলতে পারবেন আসলে 10টি উল্লেখযোগ্য আপনি কি করলেন এই 7 বছরে? ফার্স্টে ধরতে পারেন ট্রিটমেন্ট। আমরা 3000-এর উপরে মানুষকে চোখের আই যে লেন্স অপারেশন, ক্যাটারাক্ট অপারেশন, এটা আমরা করিয়েছি। প্রায় 30,000 উপরে মানুষকে চোখের এই চিকিৎসা সেবাটা আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। কিভাবে? চোখের এই সেবাটা আমরা পুরো দেশব্যাপী বিভিন্ন জায়গায় তখন চক্ষু ক্যাম্প করতাম। সেই চক্ষু ক্যাম্পে একটা ক্যাম্পে দৈনিক 300 থেকে 500 রোগী আসতো, সেখান থেকে 10-20 জন, প্রতিটা ক্যাম্প থেকে 20 জনের অপারেশন করা হইতো। রোহিঙ্গা ক্যাম্পে যখন 1 বছর ব্যাপী আমরা করতেছি, প্রতি সপ্তাহে 2টা করে ক্যাম্প হইতো, সেখানে প্রতি সপ্তাহে 2টা করে ক্যাম্প, এবং প্রতি ক্যাম্পে 500 জন রোগী, 400 থেকে 500 জন রোগী এবং 40 থেকে 50 জনকে কিন্তু আমরা অপারেশন করাইতাম। এই প্রকল্প কি এখনো চলমান আছে? আলহামদুলিল্লাহ এখনও চলমান রয়েছে। এখনও চোখের প্রকল্প বলতে রোহিঙ্গাদের সময় একটু মানুষ বেশি সেবা দিচ্ছিল, মানুষ বেশি পার্টিসিপেট করছিল, এখন একটু পরিধি কম। তারপরও আপনাকে আজকে এই চট্টগ্রাম এক্সপ্রেসের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকবৃন্দ যারা রয়েছেন ওনাদেরকে জানাতে চাই, সম্প্রতি একটা প্রকল্প আসছে চিটাঙে। আপনার এই অনুষ্ঠান যারা যারা দেখবেন, ওনার আত্মীয় স্বজন কেউ যদি চোখের অপারেশন লাগে, গরিব মানুষ, আলহাজ শামসুল হক ফাউন্ডেশন বহদ্রার চান্দগাঁও থানাতে অবস্থিত খাজা রোডে গোলাম নাজির পাড়াতে ওখানে পাঠিয়ে দেবেন, আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ বিনামূল্যে গরিব মানুষ অপারেশন করিয়ে দেবেন। থ্যাংক ইউ। সেকেন্ড যদি বলতে পারেন তাও আমি ট্রিটমেন্ট দিয়ে শুরু করি। ট্রিটমেন্ট বলতে কি আমরা হ্যালো হসপিটাল চালাই। হ্যালো হসপিটাল হচ্ছে কি, সেই করোনাকালীন সময় আমরা ওই যে টেলিমেডিসিন সেবা দিয়ে শুরু করেছিলাম, আমাদের খুরশেদ আলম সুজন উদ্বোধন করেছিলেন প্রোগ্রামটা। সো এই টেলিমেডিসিন সেবার পরবর্তীতে এখানে ফিজিক্যাল ডক্টর বসতেছেন প্রতিদিন চেম্বার আকারে। তো আপনার ভিউজ আজকে যারা যারা সম্মানিত ভিউয়াররা রয়েছেন, এই চান্দগাঁও এলাকা বা চট্টগ্রামের কেউ যদি বিনামূল্যে চিকিৎসা নিতে চান, আমাদের ফাউন্ডেশন কমপ্লেক্সে হ্যালো হসপিটাল রয়েছে, ডক্টর রয়েছে। পুরো চট্টগ্রাম যে কোনো জায়গা থেকে আসলে আমরা চিকিৎসা করাচ্ছি। এখানে খালি যে চিটগাঁও মানুষজন আসে এমন নয়, আমাদের আশেপাশে বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকজন ভাড়া থাকে, ওরাও তো আসতেছে। আমরা তো দলমত ধর্মবর্ণ এলাকা নির্বিশেষে সবাইকে সেবা দিচ্ছি। আরেকটা বিশেষ অফার বলি আপনার, সেটা হচ্ছে কি সিজার অপারেশন। এটা বেশ কিছুদিন আগে আমরা অ্যাড করি। হ্যালো ডক্টরের সাথে যুক্ত? জি, হ্যালো হসপিটালের আরেকটা সেবা হচ্ছে যে বিনামূল্যে অপারেশন। আমরা সিজার অপারেশন তো বেসিক্যালি লাইক করি না, সাজেস্ট করি না, বাট অনেক মা বোনের এটা আবশ্যক হয়ে পড়ে। তখন গভর্নমেন্ট মেডিকেলও যদি উনি অপারেশনটা করাতে চান, বেশ কিছু টাকা পয়সা, ওষুধপত্র, পরীক্ষা নিরীক্ষার জন্য খরচ হয়ে যায়। আর বেসরকারিতে গেলে তো 20,000-30,000 টাকা খরচ হয়ে যায়। এই অপারেশনটা আজকে আমার ভিডিও যারা যারা দেখছেন, এখানে যদি কেউ গরিব মানুষ থেকে থাকেন, সম্পূর্ণ বিনামূল্যে সিজার অপারেশনের জন্য হ্যালো হসপিটালে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ, আপনি সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে হ্যালো হসপিটালে প্রকল্প এই দুটাই, যে চক্ষু এবং সিজার। 3-in-1 বলতে পারেন আপনি ফুড প্রোগ্রাম মেহমানখানা, যে মেহমানখানার গল্প আপনাকে বলেছি চিটাং শহরে চলতেছে। এটা কিন্তু খালি চিটাং শহর সীমাবদ্ধ নয়, এটা এর মধ্যে সিলেটে যখন বন্যা হয়েছে সিলেট আমরা চালু করেছিলাম, সাতক্ষীরাতে যখন বাদ গেছে সেখানেও আমরা সাময়িক মেহমানখানা চালু করেছিলাম। নট অনলি দ্যাট, দেশের বাইরেও সেই তুরস্কতে যে ভয়াবহ ইতিহাসের ভূমিকম্প হয়েছিল, সেই তুরস্কতেও কিন্তু আমরা মেহমানখানা চালু করেছি। এবং নট অনলি তুরস্ক, মরক্কোতে যে ভূমিকম্প হয়েছে সেখানে মেহমানখানা চালু করেছে, আমি নিজে সরাসরি উপস্থিত হয়েছি। এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আপনি দেখিয়েছেন। এবং সম্প্রতি যে ফিলিস্তিনে ইতিহাসের সর্বনিকৃষ্ট জুলুম যেটা চালাচ্ছে ইসরায়েলে, এই ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য মিশরে মেহমানখানা আমরা চালু করেছি। পরবর্তীতে গাজাতে সরাসরি এখন আমাদের মেহমানখানা চলতেছে আলহামদুলিল্লাহ। ওকে প্লিজ 14-in-1 আপনি যদি বলতে পারেন এই শেল্টার বলতে কি, এই যে সাম্প্রতিক রোহিঙ্গা ক্যাম্পে 2017 সালে ঘরের যে প্রোগ্রাম, এক কথায় আপনাদের আশ্রয়ণ প্রকল্প আছে। আশ্রয়ণ প্রকল্প আমরা ঘর নির্মাণ, অত টিন সাপ্লাই দেয়া, লাইব্রেরি করে দেয়া, শেল্টার হোম করে দেয়া, স্কুল করে দেয়া, এই ধরনের কিছু শেল্টার প্রোগ্রাম আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ। সংখ্যা বলা যাবে? আমরা এই পর্যন্ত কুড়িগ্রাম, রোহিঙ্গা ক্যাম্প, সিলেট এবং দেশের এলাকা মিলিয়ে প্রায় 400-র উপরে ঘর করেছি। 51 যদি বলতে পারেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেবা হচ্ছে ইমার্জেন্সি রিলিফ। দেশের বিদেশের যে কোনো দুর্যোগে সাথে সাথে ডে 1 থেকে অংশগ্রহণ করা। এটা যে সিলেটের বন্যার কথা বলছি, খালি সিলেটের বন্যা নয়, সিলেট, সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে রাঙ্গামাটি পাহাড়-ধস থেকে শুরু করে রোহিঙ্গা থেকে শুরু করে ইভেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি যে 6 তারিখ ইতিহাসের সবচেয়ে কঠিন ভূমিকম্প হয়েছিল তুরস্কতে, 10 তারিখ আমি সেখানে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ তুরস্কতে। সেই অর্থাৎ ইমার্জেন্সি রিলিফ নিয়ে তুরস্কতে অংশগ্রহণ করেছি, ইমার্জেন্সি রিলিফ নিয়ে মরক্কোতে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ, মিশর অংশগ্রহণ করেছি, গাজাতে এখন কাজ চলতেছে। তো আলহামদুলিল্লাহ
অর্থাৎ ইমার্জেন্সি রিলিফটা আমরা খুবই গুরুত্বের সাথে দেখি। ইভেন দো আপনি যদি ইমার্জেন্সি সেবা বলেন, এই চলমান যেই গোলমাল চলতেছে এখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি, অনেক ওই যে প্রবাসী ভাই যারা বিদেশে থাকে, ওই উপার্জন দিয়ে দেশে তার পরিবার চলে, দেশে আসছে ছুটিতে যেতে পারতেছে না, গাড়ি ঘোড়া নাই, আমরা ওদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি এই ইমার্জেন্সি সার্ভিসের অন্তর্ভুক্ত হিসেবে। থ্যাংক ইউ। 16 হচ্ছে এডুকেশন। এডুকেশনে যদি আপনি বলেন তাহলে আমরা বলবো কি আমাদের একটা মজার পাঠশালা চলে। এই মজার পাঠশালার উৎপত্তিটা খুব চমৎকার একটা জিনিস। ওই যে মেহমানখানার কথা বলেছি, সেই মেহমানখানাতে বড়দের সাথে সাথে কিছু বাচ্চারা আসতো, টোকায় রাস্তার পোলাপাইন আসতো কিছু, আইসে এসে খেয়ে যায়। আমি চিন্তা করলাম এগুলোর খাওয়া ছেড়ে দিব না, খাওয়া রাস্তায় ঘুরবে, এটা হবে না। এগুলোর বলছি তোমরা যেখানে খেতে চাও পড়তে হবে এখানে। এই বাচ্চাদের জন্য আমরা চালু করেছি মজার পাঠশালা। এই মজার পাঠশালা চিটাগংয়ে চলতেছে। অংশগ্রহণ করে সব হচ্ছে বস্তির ছেলে পেলে, এই অসহায় সব ভালনারেবল, আপনি মোস্ট ভালনারেবল যাদেরকে বলতে পারেন, মানে পাঠদান কার্যক্রম। জি, পাঠদান কার্যক্রম 17-1। আচ্ছা, 17-1 আপনাকে বলে এই প্রোগ্রামটা হচ্ছে করদে হাসানা। আমরা তো সুদের বিরুদ্ধে ওয়াজ নসিহত হুজুর অনেক করে, মুসল্লি শুনি বলে যে আপনি তো ওয়াজ করলেন কিন্তু আমার যখন টাকা দরকার টাকা তো দিলেন না, আপনার ওয়াজ দিয়ে আমি কী করবো? আমার বাচ্চার যখন অসুখ, আমার ঘরে যখন টিন নাই, গরু যখন আমার কিনতে হবে, তখন তো আমি তো টাকা পাইতেছি না, বাধ্য হইতে আমাকে কী করতে হচ্ছে? সুদে টাকা দিতে হবে। এদের জন্য আমরা একটা প্রোগ্রাম চালু করেছি, এটা হচ্ছে করদে হাসানা, সুদমুক্ত ঋণ। এটা আপাতত চাঁদগাঁওতে। একটু ব্যাখ্যা দেন প্লিজ। ব্যাখ্যাটা হচ্ছে কি, আমরা ক্ষুদ্র ঋণ যারা নেই 10,000, 20,000, 30,000 টাকা যারা সর্বোচ্চ, এই টাকাটা আপনি হয়তো এলাকাতে সার্ভে করে দেখবেন, সবাই কিন্তু কিস্তিতে এঙ্গেজ। সর্বোচ্চ কত? আমরা সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আমরা এলিভেট করি। আচ্ছা, এটা হচ্ছে এটা দোকানদাররা নিচ্ছে, এটা একজন ব্যক্তি ওই যে পাঠাও দিয়ে ফুড সাপ্লাই দেয়, সে এসে বলতেছে আমার একটা মোবাইল আছে, আমার একটা সাইকেল পাইলে আমি কিছু ইনকাম করতে পারবো, কত টাকা লাগবে? 10,000 টাকা। 10,000 টাকা নিয়ে যা, সে ওই সাইকেল দিয়ে ইনকাম করে কিন্তু টাকাটা শোধ করে দিচ্ছে। এই চাঁদগাঁও থানাতে বলিহাট থেকে বহদ্দার পর্যন্ত কতটা সিএনজি চলে, এতে কিন্তু কাগজপত্র নাই। এই সিএনজি ড্রাইভার বলতেছে আমি সিএনজি চালাতে পারি, এটা লাইসেন্স পেলে শহর আমি চালাতে পারবো, আমার ফ্যামিলিটা ভালো চলবে। কত টাকা লাগবে? এই টাকাটা 15,000 টাকা। এইটা আমরা ওকে দিলাম, সে শহরে গাড়ি চালায় টাকাটা ওষুধ করে দিচ্ছে। ফাউন্ডেশন এই টাকাটা দেয়, আসলে গরিবদেরকে দেয় তারা। ফাউন্ডেশন লাভ এটা এই জায়গায় কুকি, এই জায়গায় ফাউন্ডেশনের কোনো আর্থিক লাভবান নাই। এই জায়গায় আমরা সামষ্টিক লাভটা হচ্ছে আমাদের লাভ। এই ব্যক্তিটা যদি ব্যাংক থেকে বা কোনো কিস্তি কোম্পানি থেকে মাল্টিপারপাস থেকে টাকাটা নিত, সেখানে কিন্তু একটা সুদ দিত, একটা বড় কথা। সে 10,000 টাকা নিলে সেই 10,000 টাকায় পেমেন্ট করছে, বা জি এখানে 10,000 টাকা নিলে 10,000 টাকা সেখানে পেমেন্ট করবে। ওর যে টাকাটা বাঁচছে আমরা মনে করি এটাই আমাদের লাভ। সমষ্টিক লাভটা অর্থনীতিতে এফেক্ট করবে, সমষ্টিক লাভ। ওকে, থ্যাংক ইউ। 8 নাম্বার এডুকেশন, ফুড, হেলথ। তারপর আমাদের রয়েছে বিশেষ কোরবানির প্রোগ্রাম। আপনার কোরবানির প্রোগ্রামটা শুনলো একটু ভালো লাগবে। কোরবানির প্রোগ্রাম বলতে কি, আমরা চিটাগং শহরে কিন্তু কোরবানি করি না। আমি এমন জায়গায় কোরবানি করে গত 7 বছর ধরে কিন্তু আমি নিজের পরিবারের সাথে কোরবানি করতে পারি নাই। আমি কোরবানি করি সেই সুদূর কুড়িগ্রামে, চিটাগং থেকে পুরো অন্য একটা পোর্শন ইন্ডিয়ার একদম বর্ডারে, এই কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে কোরবানি করি। এটা কি 7 বছরে আপনি? আমি আমার পরিবারের সাথে করি নাই। আমি মনে করি পরিবারের সাথে না করার যে বেদনা, এর চেয়ে 100 গুণ আমরা আনন্দ পাই যখন ওই মানুষগুলোর কাছে একটু গুস্ত উড়িয়ে দিতে পারি কোরবানির দিন। আচ্ছা, আমি কেন উড়িয়ে দিব সেটা বলে, আমি একটা কোরবানির আগে ওই কুড়িগ্রামের যাত্রা করে যখন আমি কাজ করতেছিলাম, ওখানে ইমার্জেন্সি রিলিফ নিয়ে বন্যার সময় গিয়েছিলাম, ওদের অবস্থা খারাপ দেখে গড় টয়লেটে নির্মাণ কাজ চলতেছে, সেখানে কোরবানির সময় হয়ে গিয়েছে, এক চর থেকে আরেক চর আসতেছি, মাঝখানে একটা গরুর হাট পড়ছে, এক বয়স্ক ভদ্রলোক গোশত কিনতেছে। আমি অবাক হয়ে গেলাম, কোরবানের দিন আপনি কেন গোশত কিনবেন? আজকে তো গরুর মধ্যে গোশত ফুটতে থাকার কথা। আমাদের এই চিটাঙে কোরবানের 1 সপ্তাহ আগে থেকে 1 সপ্তাহ পর পর্যন্ত গোশত দোকান বন্ধ থাকে, সেখানে কোরবানের দিন গোশত কিনতেছে কেন? কতটুকু? আধা কেজি। আমি ওনাকে বললাম, চাচা আপনি আজকে কোরবানি দিন আজকে কেন গোশত কিনতেছেন? বলছে আমার নাতি একটু গোশত শখ করেছে তো সেই জন্য। অর্থাৎ তার কোরবানি করার সামর্থ্যটুকু নাই, একই সাথে তার এলাকাতে কেউ যে তাকে গোশত দেবে সেই সামর্থ্যটুকুও নাই। তারপর থেকে চিন্তা করলো আমার কোরবানিটা ওদের সাথে করবো। তো এমন জায়গায় কোরবানি করি যেখানে দেখা যাচ্ছে যে সরজমিনে মিলে, অর্থাৎ ওই কোরবানির দিন আমাদের যে গরুটা কোরবানি করছি সেই কোরবানিটা ভাগ করে ওই এলাকার মধ্যে দেওয়ার পর 900 গ্রাম 1 কেজি গোশত একটা পরিবারে পায়, এবং কোরবানির দিন মিলে ওই 1 কেজি গোশতটাই তার অর্জন। আরও খুব মর্মবেদনা হচ্ছে কি, এর মধ্যে অনেকগুলো পরিবার রয়েছে যারা সারা বছরে ওই দিন মাত্র একদিনে গোশত করার সুযোগ পায়। বিপরীতক্রমে আমার এই চিটাগাংয়ের মধ্যে বহদ্দারহাটের রাস্তার সামনে মানুষ বসে বসে গোশত বিক্রি করে, সারাদিন ঘুরে ঘুরে গোশত নিয়ে 20-30 কেজি হয়, এখানে বিক্রি করে, হোটেলওয়ালারা এই গোশতগুলো কিনে নেই। আমি তো এই জায়গার মধ্যে কোরবানি করতে পারবো না। আমাকে অনেকে সমালোচনা করে,
আপনি কোরবানি চিটাকে না করে ওখানে করতেছেন, কারণ ওখানে যে দৃশ্য আমি নিজের চোখে দেখেছি সেই দৃশ্যটা তো আপনি দেখেন না, আপনি করতে পারবেন সমালোচনা। ওকে ওকে থ্যাংক ইউ। 9 নাম্বারটা কি, আপনি কি কাজ করেন? 9 নম্বর যদি বলতে চাই, স্বাবলম্বী একটা প্রজেক্ট আমাদের রয়েছে, যেটা হচ্ছে জাকাতের মতো স্বাবলম্বী। আপনি জাকাত আসছে, আপনি 1000 মানুষের ডাকে 1 টাকা শাড়ি দিলেন, 200 টাকা দিলেন, বিশাল অ্যানাউন্স হইলো, লাভ কিছু হইলো না। আমরা সেটাতে না করে আমরা এই জাকাতের অর্থ দিয়ে যে যেই কাজ পারবে, কারোর একটা দোকানের মাল সামানে কিনে দেয়া, কারোর স্বাবলম্বী করা, রিক্সা কিনে দেয়া, যে যেটা পারবে, গরু কিনে দেওয়া, আপনার বলতো সেলাই মেশিন কিনে দেয়, এই কাজগুলো আমরা করতেছি আলহামদুলিল্লাহ। দেখুন, আমি 10 নম্বর একটা ইন্টারেস্টিং একটা কাহিনী বলি। আমরা যৌতুক বিরোধী গল্প সবাই বলি, কিন্তু যৌতুক বিরোধী দিয়ে আমরা যারা যৌতুক নিচ্ছে তাদেরকে কীভাবে নিরুৎসাহিত করবো, আমরা একটা উদ্যোগ নিয়েছি। এইটার নাম হচ্ছে সুন্নাহ বিয়া বা ফ্রি বিয়া। এটা কেমন? এটা হচ্ছে আমাদের কাছে বিয়ে সাহায্যের জন্য আপনার কাছে আমার কাছে অনেক লোকজন আসে। আমার কাছে যখন আসে তখন আমরা বলি যে ভাই পুরো বিয়েটা আমরা করে দিব, আপনাকে কোনো কারো কাছে যাইতে হবে না। বিয়ের যাবতীয় খরচ, বউ জামাইয়ের খরচ, সাজানি, আপনার কাজী রেজিস্ট্রি, কমিউনিটি সেন্টারের ভাড়া, 100 বরযাত্রী সব আমরা খাওয়াবো। ছোট্ট 2টা শর্ত। শর্ত কি? যৌতুক নিতে পারবেন না, একটা শর্ত। 2 নম্বর হচ্ছে দেনমোহরণ আপনাকে আদায় করে দিতে হবে। এই 2টা শর্ত যদি আপনি ধরেন, দেনমোহরণের বিষয় কি বলতে গিয়ে 10 লাখ, 20 লাখ, 30 লাখ লিখে রাখে, আদায় কত 2 লাখ, আদায় কত নাই, আগামীতে দেওয়া হবে। এই বিয়ে তো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ জায়েজ নেই। তো এই যারা এই 2টা শর্ত আপনি যা পারেন তা দেন, আদায় করতে পারবো আল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিয়ে। আজকে আপনি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, এই 2টা শর্ত যারা যারা আদায় করে আসবেন ফাউন্ডেশন অফিসে, সবার জন্য বিনামূল্যে বিয়ের ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। 100 বরযাত্রী খাওয়া সহ। নট অনলি দ্যাট, একটা হানিমুনের প্যাকেজও থাকবে, কক্সবাজারে 2 জনের জন্য হানিমুনের প্যাকেজও থাকবে, কিন্তু শর্ত 2টা। এই ধরনের একটা প্রোগ্রাম আমরা করেছিলাম। বিজয় দিবসের নাম দিয়েছিলাম শুভ বিজয়ী শুভ বিবাহ। তো আলহামদুলিল্লাহ আগামীতেও যদি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আর কেউ যদি আগ্রহী হয়, এই 2টা শর্ত মেনে আসে, ওদের জন্য আল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইনশাল্লাহ এই বিয়ের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। 21 আপনার আর জিনিস আপনাকে বলে রাখি, 10-এর পাশাপাশি যোগ করতে পারবেন। সেটা হচ্ছে কি, আমাদের যে মেহমানখানা খালি প্রতিদিন দুপুরে খাওয়া মানে সীমাবদ্ধ থাকে না। রমজানের সময় এটা প্রতিদিন ইফতারি, এবং নট অনলি ইফতারি, এটা 21 সাথে সাহরির প্রোগ্রামও থাকে। জি, সাহরির প্রোগ্রাম। ওকে, রাত্রেবেলা যে সেহরিটা আমরা খাই, ওই সেহরির জন্য এটা উন্মুক্ত থাকে। সবাই কিন্তু এসে এখানে সেহরি খেতে পারবে। এবং নট অনলি দ্যাট, রমজানের 30 দিন ব্যাপী 30টা আলাদা আলাদা বিষয়ের উপর একটা আমূল আলোচনা আমরা করি। এবং লাস্টের 10 দিন এতেকাফ, যারা আলহরের মহিলা মাদ্রাসা, যেটা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত, এতেকাফ যারা অংশগ্রহণ করেন, ওদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটা উমরার ব্যবস্থা আমরা রাখি। আগামী বছর যদি বিনামূল্যে উমরা করতে চান, একটা সুযোগ নিতে পারবেন, এতেকাফে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ গত 2 বছর আমরা প্রতি বছর একজন করে পাঠাচ্ছি আর কি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতাতে একটু জানি, আসলে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন খুবই পরিচিত একটি নাম, পরিচিত একটি সংগঠন, এবং যেটা মানব কল্যাণে বেশ ফলাও করে কাজ করে যায়, যেটাকে খুব আলোচিত সংগঠন বলা হয়। যদি আলোচিত না হতো, আসলে একটি সমালোচিত প্রতিষ্ঠান যেটি মানুষের অন্তরে Welcome to N. Mohammed Group. For over 50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N. Mohammed Group, since 1968. বিচক্ষণতা এবং দূরদর্শিতা চিন্তাভাবনা থেকে আমার বাবা প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্থাপন করে এই চট্টগ্রামে, অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা শুরু করা হলো 1984-এ। বাজারে আমাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের নূর জেনারেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, অ্যান্ড মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তারপর শুরু হলো অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা।
এর পরবর্তী আমরা শুরু করলাম এক্সক্লুসিভ ফার্নিচার, তারপর শুরু করলাম আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালসের একটা শোরুম, এবং এর পাশাপাশি আমরা এন্ড মোহাম্মদ পলিমার, এন্ড মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, এবং আমরা ইতিমধ্যে আরেকটা নতুন ফার্নিচারের ফ্যাক্টরি স্টার্ট করছি। আমরা চেষ্টা করে যাব সামনে আরও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য। আর আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশের যেই ইন্ডাস্ট্রিগুলোর যাত্রা এখন শুরু হয়েছে, এবং আশা করি এটা আর থামার কোনো ওয়ে নেই। ফুল এফোর্টটা তখনই সাকসেস হয় যখনই কোনো কাস্টমার বলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওল ইউনিটস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। অনেক জোরালো দাগ লাগালো সেই প্রতিষ্ঠানের দায়িত্ব কিন্তু এই আলহাজ শামসুল হক ফাউন্ডেশন পেত না। যাই হোক, আমরা একটু সামনের দিকে বাড়াই। আপনি অন্যতম 10টি কাজ, আপনি অনেকগুলো কাজ করে থাকেন, তার মধ্যে থেকে 10টি কাজ, 10টি অন্যতম কাজ এই 7 বছর ধরে আপনি করে যাচ্ছেন, সেটার আপনি ব্যাখ্যা দিলেন। আসলে এই কাজগুলা করতে তো অনেক অর্থের প্রয়োজন হয়। এই অর্থ কোত্থেকে পান আপনি? আসলে মূলত ইঞ্জিনিয়ার নাসির কি করে? আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। দেখেন, আমি বাইদেশ্বরব একটা দরবারের এর সাথে একসময় খুবই সম্পৃক্ত ছিলাম। মরহুম আব্দুল জব্বার সাহেব আমাদের পিসাব ছিলেন। তো উনি একটা সুন্নত ছিল, বিসমিল্লাহ করে কাজ শুরু করতেন। উনি বলতেন আমি বিসমিল্লাহ করে কাজ শুরু করি, থেকে চলে আসে, এখানে আমি নিজেও জানি না। এবং স্টিল নাও আমিও সারপ্রাইজ হয়ে যাই। আমি বিসমিল্লাহ করে কাজ শুরু করি, করতে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মুরব্বীর শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন করতে চলে আসে। এখন তো এনজিও রেজিস্ট্রেশন হওয়ার পরে আলহামদুলিল্লাহ বিদেশের আমাদের অনেকগুলো ইন্টারন্যাশনাল ইতিমধ্যে পার্টনার হয়ে গিয়েছে। ওনারা এখন আমাদেরকে ফান্ড পাঠান, যেটা এনজিওর মাধ্যমে, মানে প্রথমত কাজ। প্লিজ এই বিষয়টা একটু আপনি খুলাসা করেন। গুরুত্বপূর্ণ 10টি কাজ আপনি প্রতিনিয়ত করে দেন, যেগুলো রেগুলারিটি আপনি বজায় রাখেন, সেসব কাজ নিয়ে এইটাতে আপনি যে কাজগুলোর কথা বলেছেন অনেক অর্থের প্রয়োজন। এই অর্থটুকু আপনি থেকে পান? ফার্স্ট ইন ওয়ান। সেকেন্ড ইন ওয়ান আরেকটি প্রশ্ন করেছিলাম, ইঞ্জিনিয়ার নাসির আসলে কি করে? আচ্ছা, তার কাজ কি, পেশা কি? এখন শুনেন, আমাদের যে প্রকল্পগুলোর কথা বললাম, হ্যালো হসপিটাল, পুরো ডক্টরের খরচ আমাদের একজন ভাই আছেন, উনি দিয়ে দিচ্ছেন। উনি নিজে না করে কেন শামসুল হক ফাউন্ডেশনের মাধ্যমে করে? একজন কর্পোরেট ব্যক্তিত্ব, যেহেতু ওনাদের সিএসআর অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, মানব কল্যাণ, ওনারা দীর্ঘদিন ধরে কাজ করেন পর্দার আড়াল থেকে নিবৃত্তভাবে। তো ওনারা হয়তো ওনাদের দৃষ্টি মনে হয়েছে এই ভাইটা ভালো কাজ করতেছে, ওনাকে একটু উৎসাহ দেওয়া দরকার, সহযোগিতা করা দরকার, আমাদের প্রকল্পগুলো মানুষের জন্য উপকারী, সেজন্য ওনারা চোখ বন্ধ করে এগিয়ে আসেন। এই জন্য অনেকগুলো প্রকল্পের মধ্যে দেখা যাচ্ছে যে ওনারা অংশ করছেন। আবার কিছু কিছু প্রকল্প বাইরে আমাদের বিদেশের যারা সম্মানিত অর্গানাইজেশনগুলো রয়েছে, পার্টনার অর্গানাইজেশন, ওরা আমাদের পার্টনার অর্গানাইজেশন রয়েছে, যেমন ইউকেতে রয়েছে স্যান্ডেল লিটল হোপ, তারপর অস্ট্রেলিয়াতে রয়েছে সাউমা, এই ধরনের আমেরিকাতে অর্গানাইজেশনগুলো রয়েছে। আশ ফাউন্ডেশন ইউএসএ এখন আমেরিকাতে রেজিস্টার্ড একটা অর্গানাইজেশন। আশ ফাউন্ডেশন ইউএসএ নিজেই এখন কিন্তু অনেক ফান্ড করার চেষ্টা করতেছে। এখন আমেরিকাতে কিছু দাতা আমাদের ইতিমধ্যে তৈরি হয়েছে, নাহার রয়েছে। ওদের পক্ষ থেকে আমরা যখন প্রপোজালগুলো এনজিওগুলোতে জমা দেই, রেডি করে এনজিওগুলো অ্যাপ্রুভাল দেয়, তখন এনজিওগুলো যখন অ্যাপ্রুভাল দেয়, আমরা কোন এলাকাতে কাজ করব, কী কাজ করব বিস্তারিত জেনে শুনে অ্যাপ্রুভাল দেওয়ার পর সংশ্লিষ্ট এলাকার ইউএনও ডিসি মহল থেকে সম্পৃক্ত করে এই প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করি। আচ্ছা, অনেক সুন্দর করে বললেন। আসলে এগুলোতে অনেক অর্থের প্রয়োজন হয়, এই অর্থগুলো আপনি কালেকশন করে থাকেন। মূলত সম্পূর্ণ টাকাই কি অন্যের টাকা? এটা বলতে পারেন, এটা মানে আমাদের কত আত্মীয় স্বজন, কত পার্সেন্ট অন্যের টাকা? না, এটা 100% ডোনেশন। আচ্ছা, আমাদের হয়তো ডোনেশন, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার ঘরের মানুষ ডোনেট করতেছে। আমার ঘরের মানুষ ডোনেট করলে তো এটা ডোনেশনই। আচ্ছা, আত্মীয় স্বজন ডোনেট করলে এটা ডোনেশন। বাইরে থেকে যারা অর্গানাইজেশনগুলো পার্টনার ডোনেট করতেছে, ওইটাও ডোনেশন। পুরোটাই একটি ডোনেশন নির্ভর কাজ চলতেছে এখানে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি পুরোটাই বলেন যে আসলে এত কাজগুলো করেন, অনেক টাকার আপনি গল্প শোনালেন, এই কাজগুলো আসলেই করে যাচ্ছেন আপনি প্রতিনিয়ত। এই টাকাগুলো কিন্তু পুরোটাই আপনি শতভাগই বলছেন, আপনি
মানুষের অর্থের টাকা। ডোনেশন আমাদের কোনো আইজিপি না, ইনকাম জেনারেটিং প্রজেক্ট। অনেক এনজিও মনে করেন ক্ষুদ্র ঋণ দেয়, ওখান থেকে তাদের একটা লাভ হয়। অনেক এনজিওর ব্যাংক আছে, ইউনিভার্সিটি আছে, একটা লাভজনক প্রকল্প তৈরি করেছে। মানে আপনার আমাদের এখন আপনার এরকম লাভজনক কোনো এরকম ইনভেস্টমেন্ট যেটা তৈরি করি না, যেটা ব্যাকগ্রাউন্ডে কিছু অর্থ আসে এরকম কোনো কিছু এখন কোনো প্রকল্প না, আগামীতে হয়তো আসতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, আরেকটা প্রশ্ন করেছিলাম, ইঞ্জিনিয়ার নাসির আসলে কি করে, পেশা কি? এবার দেখুন, আমি কিন্তু একজন ব্যবসায়ী। 2005 সাল থেকে আমি ইম্পোর্ট করি। কিসের ব্যবসা? আমার সিকিউরিটি ইকুইপমেন্টের, আমার সেই ইম্পোর্টার আইটেম চায়না থেকে ইম্পোর্ট করছিলাম 2005 সাল থেকে। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমি সেই ইম্পোর্ট করার পাশাপাশি আমি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলের নাকি? হ্যাঁ, আমরা তো পুরো চিটাঙে তখন সিকিউরিটি আইটেম ইম্পোর্টার ছিল চিটাং অনলি 2 জন ওই সময়। এখন তো অ্যাভেলেবেল অনেকগুলো হয়ে গিয়েছে। তো আমরা দীর্ঘদিন ধরে, আমার বাবা ব্যবসায়ী, আমার নানাও ব্যবসায়ী, আমাদের পুরো পরিবারটা ব্যবসায়ী, আমাদের যারা ভাই রয়েছেন ওনার ব্যবসায়ী, আমি নিজে পুরো একটা বিজনেস পরিবারের সন্তান। তো কিন্তু ব্যবসায়ের পরে পরে ডেভেলপমেন্ট সেক্টরে যুক্ত হয়েছিলাম। 2019-এ এনজিওটা রেজিস্ট্রেশন হওয়ার পরে এখন বলা চলে পুরো সময়টুকুন আমরা এনজিওতে দিচ্ছি। এখন বিজনেস আমি বেশি সময় দিতে পারতেছি না, আমার পার্টনার যারা রয়েছেন এখন ওনারা সময় দেন আর কি সেটাতে। আচ্ছা, পুরোটা সময় আপনি এই এখন শামসুল হক ফাউন্ডেশন আপনি দিয়ে থাকেন। এইটা কি আসলে লাভজনক ব্যবসা কি আপনি মনে করেন কি? কোনটা? এই যে আপনি যে ব্যবসাটা করেন, এটা অবশ্যই লাভজনক। এটা আপনার আখরাতের জন্য অবশ্যই লাভজনক। কেউ লাভ ছাড়া কোনো কাজ করে না। আমি ওই কারণে বললাম যে শামসুল হক ফাউন্ডেশন আপনার বাবার নামে প্রতিষ্ঠান, বাট আপনি ওইখানে কোনো টাকাই আপনি দান করেন না। আল্লাহ শামসুল হক ফাউন্ডেশনে আমি দান করি না। একটু ঘুরাই বলি আপনাকে, 4,000 টাকা নিজের পকেট থেকে দিয়া ওই যে ডেঙ্গু বিরোধী একটা মেশিন আমি দেখিয়েছিলাম, যে মেশিন দিয়ে জমিতে সার্চ দিতেন। সিটি কর্পোরেশনের ওই ইকুইপমেন্ট দিয়ে যখন কাজ হচ্ছিল না, একটা সমালোচনা আসতেছিল, তখন আমি বাইর করলাম যে ওই জমিতে যে আপনি সার প্রয়োগ করেন, সেই মেশিনটা দিয়ে ল্যামডা সাইলোথ্রিন ওই কেমিক্যালটা যুক্ত করলে দেখা যাচ্ছে মশা মারা যাচ্ছে। সেই মেশিন নিজের কাঁধে নিয়ে 4,000 টাকা পকেট থেকে ইনভেস্ট করে যখন দিলাম, ভিডিও যখন ফেসবুকে দিলাম, আমার পরিচিত ডোনাররা বলে ভাই আমার 50টা দেন, আমার 20টা দেন, আমাকে 100টা দেন, রোহিঙ্গা ক্যাম্পে আমার একজন 100টা পাঠান। এবার দেখুন, এবং চিটং শহরে ডেকে ডেকে কমিউনিটি সেন্টার, আপনার কমিউনিটি স্কুল ক্লাব সমিতি সবাইকে ঘোষণা দিয়ে বিনামূল্যে মেশিন আমরা উপহার দিয়েছি। আপনি যে বললেন আমি টাকা দান করি, 4,000 টাকা আমি দান করেছি, 4,000 টাকা এটা 4,00,000 টাকা হয়ে গেছে। মানে অর্থাৎ আমরা দান করবো ছোটো, কিন্তু এটা আমরা একটা মডেল হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন আমরা ততটুকু দান করতে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব নাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার আলোচিত সংগঠন প্রতিষ্ঠান আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নিয়ে আজকে আমাদের মাঝে এটিএন বাংলার মাধ্যমে আপনি দেশবাসীকে শেয়ার করলেন। আসলে আমরাও চাই কি আসলে এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকুক, চলন্ত অবস্থায় থাকুক, এবং যারা অপপ্রচার করে বলেন বা এই প্রতিষ্ঠানকে বিক্রি করে খায়, নিজের আখের গুছায়, তাদের মতো সংগঠন বরবাদ হোক, ধ্বংস হোক, আমরা সেটা চাই। আর আপনাদের সংগঠন আমরা লাস্ট 7 বছরের কর্মকাহিনী আপনি বলেছেন, সামনের দিকেও যাতে এই পূর্বের ন্যায় সামনের পথ চলা যাতে সুকর্ম হোক, সেটা এটিএন বাংলার পরিবার পক্ষ থেকে আমরা প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন না, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। আচ্ছা, আমরা ব্যতিক্রমী, পুরোটা একটা ব্যতিক্রমী একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আমরা মানবিক কর্মকাণ্ড আর তাদেরকে আসলে উৎসাহ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। উৎসাহ না দিলে পরে মানুষের যে একটা পথ চলা সেটা অনেক জায়গায় ব্যাহত হয়। আমরা সেই উৎসাহ দেওয়ার একটা পর্যায় হিসেবে আমরা আজকে এটিএন বাংলার এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে বেশ আমাদের দেশের জন্য খুব আলোচিত একটি প্রতিষ্ঠান, সমাজসেবামূলক প্রতিষ্ঠান আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের আদ্যপান্ত আমরা আলোচনা করেছি। তাদের মূল লক্ষ্য কী ছিল, তাদের প্রতিষ্ঠাকাল, তাদের পেছনের গল্প, তাদের পরিকল্পনা এবং তাদের পথ চলা। আসলে পথ চলা, এইসব পথ চলা মানে খুব কঠিন হয়। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন ইঞ্জিনিয়ার নাসির সাহেব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ।